আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। শফিক এইমাত্র বললেন এই ভিজিটটি একটা ঐতিহাসিক সফর ছিল। বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক সফর। এই বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে 50তম বর্ষ। 5 দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে 50তম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। আরও একটি কারণে আমি এই সফরটিকে ঐতিহাসিক বলবো। আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। এ বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের কথা বলবো। প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন। আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির ওপর বহুলাংশে নির্ভরশীল। প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী 50 বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে, সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম এগুলো সংরক্ষণ করতে পারি, ব্যবহার করতে পারি, এই বিষয়ে চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে, বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরপরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিতযশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন। আপনারা সকলেই জানেন দেন শিয়াওপিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল ফরেন চীনের প্রতি আকৃষ্ট করার এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি 80 সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে। যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই
এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শীকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং তার সম্ভাবনাগুলো এবং সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন। আমি আরও দু তিনটা কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্যে। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্যে তিনি সেই এক্সেপশনটা করেছেন, আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্যে। এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন, এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি। এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য। আর শেষ কথাটি বলে আমি আশিককে দেব, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে, এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। এটা আমাদের জন্য একটা বড় কথা ছিল। আপনারা প্রেস স্টেটমেন্টের এর প্রতি আপনাদের অনুমতি নিয়ে আমি এখন আশিক আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মোহাম্মদ হাসানকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আমি একটু ডিটেইলে কথা বলবো, যেহেতু ইনভেস্টমেন্টটা আমাদের একটা কোর এজেন্ডা ছিল। আমাদের নতুন যে সম্পর্কটা হবে চায়নার সাথে, সেই সম্পর্কটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সম্পর্কটা আসলে একটা বেনিফিশিয়াল মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ হোক। এখানে চায়না আমাদের থেকে বেনিফিট করবে, আমরাও চায়না থেকে বেনিফিট করবো। তো আপনারা শুনেছেন যে আমরা প্রায় 100-র বেশি কোম্পানি ওখানে আমাদের সাথে দেখা করেছিলেন, বিভিন্ন ডিফারেন্ট সেটআপ, এবং এরা কিন্তু সবাই কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। আমরা সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের কথা বলছি না, ওই কোম্পানির যারা একেবারেই টপ, আইদার সে ওই কোম্পানির মেইন শেয়ার হোল্ডার অথবা সেই কোম্পানির সিইও, এরকম লোকজন এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। আমরা 4 ভাগে ওনাদের সাথে দেখা করেছিলাম। প্রথমটা ছিল আমরা একটা সেমিনার করেছিলাম যে ওয়াই বাংলাদেশ, সেটাকে পোর্ট্রে করার জন্য। আর তারপরে আপনি এখানে সাউন্ডটা পাওয়া সুইচ করতে হবে, এগুলো একটু এদিকে আসছেন স্যার। ও ঠিক আছে। হ্যাঁ, I think it's fine. সো আমরা আমি আবার প্রথম থেকে ফেরত আসি যে আমরা শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে? জি, আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা প্রায় এক কোম্পানির সাথে দেখা করেছিলাম, এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। সো ওনারা আইদার কোম্পানিটাকে ওন করেন বা মেইন শেয়ার হোল্ডার, অথবা এই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন।
তো এই কোম্পানির সাথে আমরা 4টা ভাগে দেখা করেছিলাম। প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে, যে ওয়াই বাংলাদেশ, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন, সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন। আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কি কি ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি, যে বিনিয়োগে যাতে সুবিধা হয়, ওনাদের বাংলাদেশে আসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কিভাবে বেনিফিটেড করবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3টা রাউন্ড টেবিল ছিল। প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি নিয়ে, যেহেতু এই দুইটা এরিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফাউন্ডেশনাল স্পেস, যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে। তারপরের রাউন্ড টেবিলটা ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে, আর লাস্ট রাউন্ড টেবিলটা ছিল 3 zeros নিয়ে, সোশ্যাল বিজনেস যেটাকে বলি আমরা। তো যেসব কোম্পানি এসেছিল তাদের কয়েকটার আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য। CCECC, চায়না রেলওয়ে, চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট, পাওয়ার চায়না, CRBC, ইন্টারনেট প্লাস, হাইসেন্স, SUS। এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন, অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিডিপির সমান হবে সম্ভবত। তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে, ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে। AI এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের, কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন, আমাদের ইউথ আছেন, তাদেরকে এই AI এবং টেকনোলজি সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। তো আপনারা এটাও দেখেছেন যে আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে। তো দেখা যায় যে একটা হচ্ছে কি আমরা লোন নিব, তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে, পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে, নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয়। সো এই ইকোনমিতে টাকাটা ঢোকে, একসময় আবার বের হয়ে যায়, আর ইন্টারেস্ট সহ আমাদেরকে বের করে দিতে হয়। ওয়ারেস যদি ইনভেস্টমেন্ট আসে, সেই ইনভেস্টমেন্ট নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল জেনুইন ইনজেকশন ইনটু আওয়ার ইকোনমি, এই টাকাটা কখনো এই দেশ থেকে যাবে না। এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে যেই পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আসলে ক্লাসিক লোন থেকে কখনোই হয় না। এইবার এই $2.1 বিলিয়ন ডলারের মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে, এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে। প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। এই জোনটার কনভারসেশন অনেক আগে শুরু হয়েছিল, বাট 2022-এর পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে, যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটার কনস্ট্রাকশন শুরু করব। জায়গা ইয়ারমার্ক করা হয়ে গেছে, জমি অধিগ্রহণ হয়ে গেছে, আমরা কনস্ট্রাকশনে যাব, এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে। আর বাকি অংশটা হচ্ছে তার যে 750 মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি, তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য, অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে, মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন, এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন। আর রাফলি 12% এসেছে গ্র্যান্টস ফর্মে, সেই প্রায় $250 মিলিয়ন মতো, সেটার মধ্যে 150 হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর প্রায় $100 মিলিয়ন হসপিটালের জন্য। আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড় থিম ছিল, যেখানে আমরা ট্রেনিং, ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করা, এবং বাংলাদেশের টার্সিয়ারি যে হেলথ কেয়ারের ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয়, যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া, থাইল্যান্ড ওদিকে যায়, চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট। আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি, এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টর পুল হ্যাজ, এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সারফেস। আসলে চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস
এখনও আছে, কিন্তু খুব স্বল্প পরিসরে আছে। আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত 34টি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে, এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় $160 মিলিয়ন মতো। তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শর্ট টার্মে যখন তারা প্লাগ এন্ড প্লে চাচ্ছেন, আমরা তাদেরকে বেবজা বলছি। যখন তারা 2 থেকে 3 বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন, তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন। সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। হ্যাঁ, ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে, এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা বলছি আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা 7 সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন। এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপসি পোর্ট করছি, আমরা চিটাগংয়ে একটা বে টার্মিনাল করার কথা বলছি। সো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি, এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে। সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের যে আপকামিং সামিট আছে, সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড়। এখন পর্যন্ত 96 জন চাইনিজ ইনভেস্টর আসার কথা বলেছেন, বাট আমাদের এই সফরের পরে আরও অনেকে আগ্রহ দেখিয়েছেন। সো আমার ধারণা নাম্বারটা 100 বেশি হয়েছে।